স্বাগত একাত্তর জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান একাত্তর জার্নালে বরাবরের মতো আজকেও আমরা দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করব এবং সেসব খবরের একরকমের বিশ্লেষণ করবার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে একাত্তর জার্নালের টেবিলে রয়েছেন ঢাকা, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক মহাসচিব রুহুল আমিন গাজী এবং সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক। স্বাগত আপনাদের দুজনকেই। রুহুল আমিন গাজী, আপনাকে দিয়েই শুরু করতে চাই এবং আপনার কাছে আমাদের সবার কাছে যা খবর আছে তার চেয়ে একটু বেশি কিছু খবর থাকবে সেই প্রত্যাশা নিয়ে পুরনো প্রশ্ন করতে চাই যে আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মূল খবরটি, প্রথম আলোর অনলাইনের মূল খবরটি ছিল এটি যে বিএনপির নেতারা কিভাবে দেখছেন যে এই 20 দলীয় জোটের চলমান আন্দোলন কিভাবে যাচ্ছে। আপনার নিশ্চয়ই তারা 7 জনের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট করেছে। আপনার নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি জনের সঙ্গে কথা বলবার সুযোগ হয়। কিছুদিন আগে খালেদা জিয়ার সঙ্গেও আপনার দেখা হয়েছে। সেটা বেশ কিছুদিন আগে। প্রথমে আমার পরিচয়টা একটু কারেকশন করে নেই। একাংশের না, বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের সাবেক সভাপতি, মহাসচিব অনেক আগে ছিলাম। তো যাই হোক, নবনীতা আপনাকে ধন্যবাদ। যে আসলে আমরা আলোচনা করতে করতে, প্রায় টিভিতে আলোচনা করতে করতে আসলে আলোচনার বিষয়বস্তু একই লাইনে হয়ে যাচ্ছে। আন্দোলন এবং আন্দোলন প্রতিরোধ দুইটাই তো আমরা দেখতে পাচ্ছি। এখন 20 দলীয় জোট আন্দোলন, যে টানা আন্দোলন চলছে, এটাও বাংলাদেশের ইতিহাসে প্রথম। এত এক নাগারে টানা আন্দোলন কিন্তু অতীত হয়নি। হয়েছে, গ্যাপ দিছে, 3 দিন 4 দিন হয়েছে, আবার গ্যাপ হয়েছে, কিন্তু একটানা আন্দোলন এটা হয়নি। তবুও বাকি যে শুক্র শনিবারটা পরীক্ষাগুলি হতে পারছে, সেখানে বাধা দিচ্ছে না, এক ধরনের রিল্যাক্সেশন পাওয়া যায়। কিন্তু এখন কথাটা হলো যে অবরোধ তো বোধহয় সেই সব দিনেও আছে, কিন্তু অবরোধ ওইটা পরীক্ষার ক্ষেত্রে বোধহয় এটা আজ পর্যন্ত কোনো ইনসিডেন্ট যেহেতু হয় না, তারাও এটাকে, আমি এটা গুড সাইন মনে করি। আসলে পরীক্ষা তো হতে হবে, আমরা তো সব শেষ করতে পারবো না, কিছু থাকতে হবে। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে, এখন বিএনপি কিভাবে যে আন্দোলন দেখছে, বিএনপি কোনো নেতা তো খুঁজে পাওয়ার মুশকিল, অন্তত আমি তো পাই না। টেলিফোন তো সবার টেলিফোনই বন্ধ এবং সবাই অ্যাবসকন্ডিং। এবং ভাইবার তো ব্যক্তিগতভাবে ভাইবার আমি ইউজ করি না। এখন যারা করে তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয় না। একজন সাংবাদিক হিসেবে আমরা যেটা দেখার চেষ্টা করি যে একটি গণতান্ত্রিক আন্দোলন আমরা সবসময় দেখেছি। গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এরপরও আবার যখন এরশাদ ক্ষমতা আসলো, আবার এরশাদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আন্দোলন করেছে এবং সাংবাদিকরাই শেষ পেরেকটি মেরেছিল। কিন্তু বর্তমানে যে আন্দোলন, যারা ক্ষমতা আছেন তারাও নিজেদের গণতান্ত্রিক বলেন, যারা বেরিয়ে আছেন তারা তো গণতান্ত্রিক দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছেন। এমনি একটি অবস্থা আমরা একটি শঙ্কার মধ্যেই কাটাচ্ছি। শঙ্কাটি হলো এই যে আমরা বুঝতে পারছি না যে সরকার আসলে আলটিমেটলি কি করতে চান বা বিরোধী দলে কতটুকু যেতে চান। একটা জিনিস আমি নবনীতা আমার বোধগম্য নয় যে আমরা কখনো দেখিনি সরকার পক্ষ থেকে আলোচনাকে প্রত্যাখ্যান করে। এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন আমি দেখছি। আমি জানি না সরকারের যারা কথা বলেন, এমনও হইতে পারে যারা ধরেন এই 14-এর 5 নির্বাচনে এমন লোক এমপি হয়ে গেছেন, হয়তো নর্মাল ইলেকশনে তারা এমপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বা এমন কেউ, আমি সকলের কথা বলবো না, কেউ কেউ তো আছেনই, এমন কেউ মন্ত্রী হয়েছেন যে নর্মালি তার মন্ত্রী হওয়ার সুযোগ হয়তো থাকতো না। তিনি তার পদ হারানোর জন্য এরকম অনেক সময় আমি দেখছি বিএনপির আমলও এটা হয় যে তারা তখন বেশি গো ধরে যে না এটাই থাকতে হবে। আপনি জানেন যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করার জন্য 96 সালে বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন করলো। তখনও বিএনপির মধ্যে লক্ষ্য করছে একদল লোক যে এটা এই সংসদ 5 বছর চলুক এরকম। তো যাই হোক, সেটা চালাতে পারেনি, 1 মাসের মধ্যেই কেয়ারটেকার দিয়ে বিদায় নিতে হয়েছে। তেমনি আপনি দেখবেন 86 সালে জামাত এবং আওয়ামী লীগ এরশাদ সাহেব নির্বাচনে গেলেন। বিএনপি যাওয়ার কথা ছিল, বিএনপি যান নাই, যেটা প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন এখনো। সেই সংসদটিও হঠাৎ করে 1 বছর কি 2 বছরের মাথায় জামাত হঠাৎ করে পদত্যাগ করলেন 10 জন এমপি, সাথে সাথে সংসদটি ভেঙে গেল, টিকলো না। তারপর আপনি মধুদ ইয়েরে নিয়ে আসম আব্দুর রবকে বিরোধী দল বানিয়ে এর সাথে একটা সংসদ গঠন করছিলেন, সেটাও 1-1.5 বছর বেশি টিকে নাই। সুতরাং টোটাল জনগোষ্ঠী যখন কোনো নির্বাচিত সম্পৃক্ত না হয়, সেই নির্বাচনটি দীর্ঘস্থায়ী হয়েছে, এটা আমাদের অতীতের রেকর্ড নেই।
এখন কি হবে, সংলাপ শুরু করলে কি আজকেই সরকারের বিদায় হবে? না, এটা তো না, কিন্তু আমরা আলোচনা তো শুরু করতে পারি। এবং প্রধানমন্ত্রী বা খালেদা জিয়া দিয়ে আপনাকে এখানে একটু আমি জাস্ট একটা শেষ করে দিচ্ছি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া প্রথমেই আলোচনা শুরু করতে, এটা কিন্তু আমি মনে করি না। অন্যদের সাথে এই ব্যাপারে আমি একমত নই। আমি মনে করি যে নিচের লেভেলে, আচ্ছা তুমি 300 দিলে আপনারা 3 জন দেন, আলোচনা শুরু করো। তারা কারণ প্রধানমন্ত্রী 2 জন আলোচনা করতে হলে তো একটা পর্যায়ে আসতে হইব, ডায়ালগটা একটা পর্যায়ে আসলে চূড়ান্তটা হয়তো ওনারা মিলে বসলেন, কিন্তু শুরুটা তো হতে পারে। কারণ আমরা দেশের মানুষ কিন্তু, আপনি যাকেই জিজ্ঞেস করেন যেই পক্ষেরই হোক, সে মানুষ কিন্তু শান্তি চায় একেবারে। মানুষ কিন্তু এখন মূলত শান্তি চায়। মানুষ কিন্তু এই মারামারি কাটাকাটি ফারাফারির মধ্যে মোটেই থাকতে চায় না। আচ্ছা, আমি তাহলে আপনাকে এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে মানুষের জন্য এখন আপনার কাছে মনে হয় কি, মানে আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে শান্তিটাই মূল প্রায়োরিটি। সংলাপ, নির্বাচন অবশ্যই প্রায়োরিটি, কিন্তু শান্তিটাই এখন মূল প্রায়োরিটি হয়ে উঠেছে। সেই জায়গা থেকে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি বলছেন যে আগে কখনো আপনি দেখেননি যে সরকার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। জুলফিকার আলী মানিক, আমি আসবো আপনার কাছে, আমি একটু রুহুল আমিন গাজীর সঙ্গে আলাপটা সেরে নিতে চাই, যে সংলাপ প্রত্যাখ্যান করেছে। আমার আপনার কাছে, মানে অনেককেই আমি জিজ্ঞেস করি, আপনি এটারও হয়তো কোনো বিশেষ উত্তর দিতে পারবেন কিনা, বিএনপি কি সংলাপকে স্বাগত জানাচ্ছে কিনা, এটি একটি আমি প্রশ্ন জানতে চাই। কারণ এটা তো আমরা জানি যে এখন আমরা যাকে বিএনপির মুখপাত্র হিসেবে ধরে নিচ্ছি, সালাউদ্দিন আহমেদ, তিনি বিবৃতি দিয়ে কিন্তু বলেছেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়ে সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, যে আন্দোলনকে আপনি এরই মধ্যে দীর্ঘ বলে বলছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কি আন্দোলনে সংলাপের জন্য রাজি কিনা, 1 নাম্বার। 2 নাম্বার কথা, সরকার যে কথাটা বলছে তার মধ্যে ন্যায্যতা আছে বলে মনে করেন কিনা, যে পেট্রোল বোমা মারলো, আমি ভয় পেলাম, সংলাপে রাজি হলাম, এটা একটা ট্রেন্ড সৃষ্টি করবে কিনা? এটাকে এইভাবে দেখা ঠিক হবে না। আর বিএনপি সংলাপে রাজি আছেন, আজকের পত্রিকা আপনার বোধহয় দেখার সৌভাগ্য হয় নাই, আজকে কিন্তু বিএনপি বলেছে, গতকালকে তার বিবৃতিতে তিনি বলেছেন জাতীয় সংলাপ, জাতীয় সনদ, সংবিধান। বিএনপি কিন্তু বারবারই, বিএনপি গত 1 বছর ধরেই সংলাপের কথা বলে আসছে, আলোচনার কথা বলে আসছে, এটা নতুন না। বিএনপির পক্ষ থেকে এটা বারবারই এই আহ্বানটা ছিল। সুতরাং বিএনপি সংলাপ যদি না চায়, তাহলে বিএনপি এগুলি বলছে কেন? আর চাইয়া যদি সরকার যখন সংলাপে উদ্যোগ নিবে, বিএনপি যদি রাজি না হয়, তো বিএনপি বেকাতে পড়ে যাবে, তখন তো জাতির কাছে বলার থাকবে না। আমি একটা এখন যে জায়গায় আসছে সেটা করেছেন কি না, মানে এবার কিন্তু সংলাপের আরেকটা ডাইমেনশন আছে, জুলফিকার আলী মানিক যদি যোগ করতে চান, যে জাতীয় সংলাপের কথা বলা হচ্ছে, মানে সেটা একদিক দিয়ে নতুন, একদিক দিয়ে এটা একটা হওয়া সম্ভব, হয়তো নতুন কিছু আসবে, যে 2 নেত্রীর মধ্যেই বা 2 দলের মধ্যেই আলোচনা, জাতীয় সংলাপ, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে। সুজন এরকম একটি প্রস্তাব দিয়েছিলেন, তারপরে অনেকেই বলছেন, টকশোতেও বলছেন। সালাউদ্দিন আহমেদ গতকাল যে বিবৃতিতে দিয়েছেন, সেখানে তিনি জাতীয় সংলাপ, যে কোনো রকম জাতীয় সনদ, এমনকি এই সময়ে নাকি সংবিধান পুনর্লিখনের দাবিটা সময়ের দাবি হয়ে উঠেছে, এমন একটি কথা বলেছেন। কাজে তিনি আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কথা বলছেন কিনা, তাতে আমার না, এটা আপনি শুনেন, একটি দলের দাবি দেওয়ার মধ্যে অনেক কথা থাকে, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, বা মানিকও বুঝে, কিন্তু এখন তারা সরকারের সাথেই তো আলোচনা করবে। কার সাথে আলোচনা করবে? তারা তো এই সরকারকে তো বৈধ সরকার মনে করেন না। তারা 5ই জানুয়ারি নির্বাচনটাকে একটি প্রহসনের নির্বাচন মনে করেন, এবং সঙ্গত কিছু কারণ রয়েছে সেখানে, যে সকল দলের অংশগ্রহণ সেখানে ছিল না, এবং বিরাট একটি অংশ সেখানে নির্বাচন অংশ করতে পারে নাই। মানুষ একটু 53টি আসনে কেউ ভোটে দিতে পারে নাই, 59টি কেন্দ্রে কেউ ভোট দিতে যেতেই পারে নাই। তো এমনি একটি পরিস্থিতিতে আমরা সকলেই, মিডিয়া আমরা দেখিয়েছি নির্বাচনটিকে। আমি বাংলাদেশের সবগুলি পত্রিকা নির্বাচন পড়েছি, একটি পত্রিকা ছাড়া, আমি নাম বলবো না, আর কোনো পত্রিকা কিন্তু নির্বাচনটি ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে এই কেউ বলেনি। যাই হোক, সেই পরিস্থিতিও আছে। এরপরও আপনাকে তো আলোচনা সরকারের সাথেই করতে হবে, সরকার তো আছে। সুতরাং সরকারের সাথে আলোচনা করার জন্য বিএনপি বারবারই প্রস্তাব দিয়েছে, এবং এখন একটা দাবি নামায় অনেক কথাই বলে, কিন্তু আমার ধারণা যে আলোচনা যদি সরকারের পক্ষ থেকে উদ্যোগ না হয় এবং শুরু করে, বিএনপি সেখানে কিন্তু না এসে তার কোনো উপায় থাকবে না, তাকে আসতে হবে। জাতীয় সংলাপের যেটা আপনি কথা বলছেন, জাতীয় সংলাপ হতে পারে, জাতীয় সংলাপ তো অনেক কিছু নিয়ে হতে পারে। আমাদের দেশে দুর্ভাগ্য হলো আমরা জাতীয় সংকটে সকলে মিলে বসতে পারি না। পৃথিবীর সব দেশই কিন্তু, গণতান্ত্রিক দেশে যে কোনো জাতীয় সংকটে কিন্তু সকল দল মতো নির্বিশেষে ওই সংকটের সমাধানের জন্য সকলে কিন্তু একসাথে বসে, সেখানে কিন্তু আর রাজনৈতিক দল নিজস্ব দাবি আর থাকে না। তো সুতরাং জাতীয় সংকট একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দল যদি বসতে পারে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কারণ সকল দল যেহেতু সকলেই এদেশের নাগরিক, এবং যেহেতু তাদের নিবন্ধন রয়েছে যে সমস্ত দলের,
বা নিবন্ধন নাও থাকে, কেউ যদি চায় যে সে সংলাপ তো করুক না, অসুবিধাটা কি আমাদের? কিন্তু নিশ্চয়ই উদ্বিগ্ন নাগরিক সমাজও আসলে তাদের ইনভলভ করেই করতে চাচ্ছেন, কারণ যেহেতু তারা দুই নেত্রীকেই চিঠি দিয়েছেন এবং রাষ্ট্রপতিকেই দিয়েছেন। জুলফিকার আলী মানিক, সংলাপের রুহুল আমিন গাজীর কথা সূত্র ধরেই যদি বলেন যে তিনি বলছেন যে সরকার, মানে এটা একটা অভূতপূর্ব ঘটনা যে সরকার আলোচনা বা সংলাপের দাবিকে প্রত্যাখ্যান করছে সরাসরি, একেবারে শীর্ষ পর্যায়ের নেতা থেকে একেবারে নতুন নেতারাও প্রত্যাখ্যান তো করছেই সরকার, কিন্তু সরকার যে কারণে প্রত্যাখ্যান করছে, এবং আপনি মনে করেন কিনা যে রুহুল আমিন গাজী সহ অনেকেই এটাও বলেন যে প্রথমে শীর্ষ নেতৃত্ব পর্যায়ে কেন হতে হবে, নিচের পর্যায়ে আলোচনা শুরু হতে পারে কিনা? আমার সবসময় এক্ষেত্রে প্রশ্ন জাগে আসলে নিচের পর্যায়ে কোনখানে, কোন পর্যায়ে এফেক্টিভ আলোচনা সম্ভব, আর বিএনপির আসলে কাদের কথা আমরা বলছি, কার সঙ্গে কোন কোন পর্যায়ে আছে বিএনপির এখন? আর এখন দেখেন যে মানে এই এমন একটা প্রসঙ্গ গত কয়েক বছর ধরে এটা আলোচনা হচ্ছে, কিছু হলে এখন হ্যাঁ কিছু হলে একটা সংলাপ করতে হবে, সমাধান করতে হবে, আসেন মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনা করেন, একটা চিঠি দেন, একটা এজেন্ডা দেন, তারপরে ওনারা বৈঠক করবেন, তারপরে নেত্রী পর্যায়ে যাবে। কিন্তু আসলে কি এটা বাস্তববাদী চিন্তা কিনা? বাংলাদেশের সত্যিকারের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা মাথায় রাখি, বিবেচনা করি, আমরা যা বলছি এটা হচ্ছে একটি আদর্শিক চিন্তা, কিন্তু আমাদের রাজনীতির যে চেহারা সেটাকে আসলে বাস্তবের সাথে আমাদের এই চিন্তার কোথাও মিল আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে যে বিভাজন, এই বিভাজন যতদিন না পর্যন্ত আমরা দূর না করতে পারবো ততদিন কোনো সংলাপে বসবেই না কেউ। আপনি যদি বলেন যে 5ই জানুয়ারির যেই নির্বাচন নিয়ে কথা হলো, সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, এইসব এই বনানী বাড়িধারা এলাকায় ওনারা বসেছেন না? ইভেন কি ওনারা বিএনপি মহাসচিব পালিয়েছেন পর্যন্ত মিডিয়া থেকে, কখনো মিডিয়া রিপোর্ট করেছে, কখনো করেনি, ভেবেছে সংকটের সমাধান হয়ে যাবে রিপোর্ট না করলে। কথাও বলেছেন যে বসি নাই, অথচ বসেছেন। সো এই যে এত সব নাটক করে কোনো সমাধান হয়েছে? হয়নি। এমনকি আপনি মনে করেন যে দুই নেত্রী টেলিফোনে কথা বলেছেন, সেই কথার পরে কোনো অগ্রগতি হয়েছে? উল্টা বিভেদ হয়েছে। আমি আপনি যতই সংলাপ করি না কেন, যদি আওয়ামী লীগের সভানেত্রী, বিএনপির সভানেত্রী নিজেরা মনে করেন আমরা বসবো, তাইলেই একমাত্র ওনারা বসবেন। ওনাদের কেউ একজন যদি মনে করেন আমি বসবো না, আমি আপনি গলা ফাটিয়ে রক্ত বের করে ফেললেও ওনাদের মধ্যে কোনো দিন বৈঠক হবে না। সো আমার কথা হচ্ছে এগুলি বলে কি লাভ? যেই জায়গাটায় সমস্যা সেই জায়গাটায় আসেন। কেন এই বিভাজন, কি নিয়ে সমস্যাটা এখন দুই পক্ষই গণতন্ত্র বলছেন, কার গণতন্ত্রের সংজ্ঞা কি এটা তো আমার জানতে হবে। আপনি কোন গণতন্ত্র বলছেন, আপনি কোন গণতন্ত্র বলছেন, আপনার গণতন্ত্রের মধ্যে কি আছে? আপনার গণতন্ত্রের মধ্যে আমি যদি বিএনপির জায়গায় দেখি, বিএনপির একটি সুস্থ রাজনীতি করবার কথা, তার বোমা মারবার কথা নয়, তার জঙ্গিবাদকে আশ্রয় দেবার কথা নয়, পৃষ্ঠপোষকতা করবার কথা, তার 71-এর যুদ্ধাপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পুনর্বাসন করে বিচারের বিরুদ্ধে অবস্থান নেবার কথা নয়। কিন্তু সে তো ওই জায়গাটায় গিয়েছে, কিন্তু ওই জায়গাটা আমি আপনি অনেকেই আওয়ামী লীগ রাজনীতি করি না, কিন্তু আপনি অনেকেই তো মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীর বিচার, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি অবস্থান, একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা আমরা তো চাই। এই যে মৌলিক সাম্প্রতিক সময়ে পেট্রোল বোমার বিরুদ্ধে অবস্থান, এই যে মৌলিক কিছু জায়গা, গণতন্ত্রের চেহারা কি হবে, গণতন্ত্রের চর্চার সংজ্ঞাটা কি, আমার সমাজের চরিত্র কি হবে, সেটা কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, সেটা কি জঙ্গিবাদী না অজঙ্গিবাদী, সেটা কি আপনার যুদ্ধাপরাধীদের নিয়ে আমার এই গণতন্ত্র না যুদ্ধাপরাধ ছাড়া আমার গণতন্ত্র? এই মৌলিক জায়গাগুলির বিভাজনের জায়গায় যতদিন স্পষ্ট দাগ কেটে একটি মীমাংসা হবে না, ততদিন কিন্তু আপনি আসলে যতই সংলাপ বলেন, গণতন্ত্র বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর করা বলেন, এটা হবে না। এবং আমি তো ব্যক্তিগতভাবে, আমি সাংবাদিক হিসাবে, নাগরিক হিসাবে মনে করি, যতটা না এটি গণতন্ত্র, এই যে বলেছেন যে বিবৃতি দিয়ে যা বলছেন বা বক্তৃতায় যা বলছেন পলিটিশিয়ানরা, সেটাই কি সত্য? মোটেই নয়। সত্য এটার আড়ালে। সত্যটা কি আমি যেভাবে বুঝি, গণতন্ত্র পুনরুদ্ধার, সংলাপ, এগুলির চাইতে বড় কথা হচ্ছে মামলা আছে আদালতে অসংখ্য। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গুরুতর মামলা দুর্নীতির, উনার ছেলের বিরুদ্ধে গুরুতর মামলা দুর্নীতি এবং সন্ত্রাসের 21শে আগস্টের, যুদ্ধাপরাধীদের মামলা ঝুলে আছে।
এই সমস্ত কিছু মামলা থেকে তাদেরকে বাঁচতে হবে। কিন্তু এইগুলো এই কথাটি সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছেন এখন বারবারই, বিশেষ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। কিন্তু এই কথাগুলো বলে আসলে 5ই জানুয়ারির নির্বাচন, যে নির্বাচনটিতে অনেকেই আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি, সেই নির্বাচনটিকে আসলে কি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য করে ফেলা যায় কিনা, সেই প্রশ্নটিও নিশ্চয়ই রুহুল আমিন গাজীও তুলবেন। একটা বিরতি নিয়ে ফিরছি 71 চ্যানেলে। ফিরে এলাম 71 জার্নালে। রুহুল আমিন গাজী, বিরতির আগে জুলফিকার আলী মানিক বলছিলেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে বলতে তিনি মনে করছেন যে এই সময়ে এই সংকট, এই আন্দোলন গণতন্ত্রের একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য তো বটেই, কিন্তু তিনি মনে করছেন যে এর চেয়েও এর সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বিএনপি নেত্রীর পুত্র সহ বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে মামলা এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা, এই মামলাগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই লাগাতার আন্দোলনের পেছনে। এটা আসলে মানে যে কথা বলছে সেটা ঠিক নয়, কারণ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে ব্যবস্থা কেয়ারটেকার, এটা মূলত বিএনপি যখন 1991 সালে ক্ষমতায় আসলেন, এরপরে জামাত এবং আওয়ামী লীগ এই আন্দোলনটি বিএনপির বিরুদ্ধে করে এবং দীর্ঘ আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে। এই হরতালও কিন্তু অনেক মানুষ মারা গেছে, ক্ষয়ক্ষতি অনেক আছে, এই ফিরিস্তি লম্বা ফিরিস্তি আছে, যাই হোক। তো সেটা, এবং বর্তমান প্রধানমন্ত্রী তখন বলেছিলেন আর কোনোদিনই কেয়ারটেকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে আর কোনোদিন নির্বাচন হবে না। সেই নির্বাচনী ব্যবস্থাটা বর্তমান সরকার এর আগের টার্মে ক্ষমতায় এসে তুলে দিলেন, এবং তারা এই সংবিধান প্রেক্ষিতে, আমি আমারটা বলি, মানে আপনি বললেন আমার চরম বিরোধিতা করে বললেন, আমি আপনার কথার সময় একটা কথা বলিনি। যখন তারা কনস্টিটিউশন সংবিধান সংশোধন করার জন্য, আপনি জানেন যে পার্লামেন্ট ভবনের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিক সহ বহু লোকের মতামত নিয়ে গেছে, একজনও কিন্তু বলে নাই এই ব্যবস্থাটি বাতিল করা হোক। এবং কোর্টের যে জাজমেন্ট, আপিলের ডিভিশন, বিচারপতি খায়রুল হক সাহেব 8 জন এমিকেস কিউরি নিয়োগ করলেন, মানে সমস্ত আমাদের জাতীয় উকিল যারা মোটামুটি এক্সপার্ট, এদের মধ্যে 7 জনই কিন্তু, এবং অ্যাটর্নি জেনারেল সহ 7 জনই কিন্তু বলেছেন এই ব্যবস্থা বাতিল করা যাবে না, একজন বলছিলেন যে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে জনমতটা কিন্তু এটা রাখার পক্ষে। তারপরও এমকেএস কিউরি আপনি 7 জন নিয়োগ করলেন, 7 জনই বললো রাখার জন্য, আপনি বাতিল করে দিলেন। আবার দেখেন ভেরি ইন্টারেস্টিং, সামারি ট্রায়ালে আপনি বললেন যে 2 টার্ম এটা চলতে পারে, সামারি ট্রায়ালে না, মানে আবার পূর্ণাঙ্গ রায়ে গিয়ে আপনি এটা তুলে দিলেন। এই যে ব্যবস্থা, সেটা আমি আসতে চাই। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যুদ্ধাপরাধী বিচার তো শেষ পর্যায়ে আছে, তো আপিলের ডিভিশন আছে, হিয়ারিং হচ্ছে, হিয়ারিং চলতেছে, সুতরাং যুদ্ধের বিষয় তার ঠেকানোর কিছু নেই, চলমান প্রক্রিয়া, তাই না? আর খালেদা জিয়াদের মামলাগুলি তো নতুন না, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল, আমি জানি না, না না কত 5 বছর কথা, এই আগের টার্মে, এই 1 বছর আগে, তো তখনও তো এই মামলাগুলি ছিল, মামলা তো চলমান। তাহলে ধরুন একটা ব্রাহ্মণবাড়িয়া সর্বশেষ খালেদা জিয়ার জনসভাটি কোথায় হলো, সেখানেও কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সহ নিজামী সহ বিভিন্ন ছবি ছিল। না না সেটা থাকবে, সেগুলি আপনি নবনীতা এরা না না যদি তারা না না আমাকে শেষ করতে দেন, আপনি প্রশ্ন করেন, আমি শেষ করে নি, তারপর করেন। আপনি যাদেরকে ফাঁসি দিচ্ছেন বা ফাঁসি দিতেছেন, তাদের একটি রাজনৈতিক বিশ্বাস আছে, সেই বিশ্বাসের সাথে আপনার আমার দ্বিমত থাকতে পারে বা আমরা পছন্দ করি, রিভান করছেন, তার অনুসারী তো সেই ছবি ধরবেই, এইটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। সুতরাং এই বিশ্বাস থেকে সে করবে। এখন বিচারটা অবশ্য রাজনৈতিক বিশ্বাসের জন্য, না এটা বিচার আচারের ব্যাপার না, সে তার মনে করে এই লোকটি নিরপরাধ, আপনি মনে করেন সে যুদ্ধ অপরাধ, তো সুতরাং সেটা ভিন্ন জিনিস, সেটা তো করবেই, তার দলের লোকের জন্য সে করবে, সেই স্লোগানের জন্য। আমি শেষ করতেছি না, আপনি যদি ইন্টারভিউ করতে তাহলে আমি অফ হয়ে যাবো, উঠে চলে যাবো, আমাকে শেষ করতে দেন একটা জায়গায়। আপনাদের এখানে আসা বিপজ্জনক এই কারণে, বিষয়টা হলো যে আপনি যুদ্ধাপরাধের বিচারটা চলমান প্রক্রিয়া, আপনি শেষ দিকে নিয়ে আসছেন, আর
খালেদা জিয়ার মামলা কিন্তু অনেক আগের থেকে আছে এনে, সুতরাং মামলা তো চলমান, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং মানিক যেটা বললেন, এটা প্রধানমন্ত্রী এভাবে কথা বলেন এবং আওয়ামী লীগের দলীয় এমপি একই সুরে কথা বলেন। এখন মানিক চাচ্ছে রাজনৈতিক একটা মীমাংসা চাচ্ছে, তার মানে আওয়ামী লীগের কতগুলি বিশ্বাস আছে, বিএনপির কিছু বিশ্বাস আছে। আওয়ামী লীগের বিশ্বাসটা যেটা সেটা প্রতিষ্ঠা পাইতে হবে, বিএনপির বিশ্বাসটা বিএনপি অ্যাবলিশ হয়ে যেতে হবে, তাইলে এটা ঠিক হবে। সেটা কখন বললেন? না না, কথাটা এরকম দাঁড়ায় যে এই জিনিসগুলি হইলে, না হলে এটা তো হবে না। তাহলে এই জিনিসগুলি একটা দলের বিশ্বাস, একটা দলের বিশ্বাস নাই এগুলি। এখন গণতন্ত্রের অবস্থাটা হলো পরমত সহিষ্ণুতা এবং ভিন্ন ভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন মত হলো গণতন্ত্রের সৌন্দর্য। একমত যখন করবেন সেটা একদলীয় শাসন ব্যবস্থা, সেটা আমরা দেখেছি। একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি, এটার ফলটা ভালো আনে না। এবং একদল একমত যখন থাকে তখন মানুষের অনেকগুলো অধিকার খর্ব হয়ে যায়, সেটা আমরা পুনরাবৃত্তি চাই না। আজকের ব্যবস্থাটা হচ্ছে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা দাবি জানানো হচ্ছে। এবং সেটাতে দোষ কোথায়? আওয়ামী লীগের মতো একটা প্রবীণ রাজনৈতিক দল, মানে পুরাতন রাজনৈতিক দল যাদের জনবৃত্তি রয়েছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে দোষটা কোথায়? সুতরাং এই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মাঝে মাঝে থেমে থেমে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে এসে বিএনপি কিন্তু দীর্ঘদিন বিরতি দিয়েছে। প্রায় একটি বছর তারা আলোচনা দাবি করে আসছে, করে আসছে, এইভাবে তারা তেমন কোনো আন্দোলন করেনি। সরকার কিন্তু এর মধ্যে আলোচনা পর্যালোচনা করা উচিত ছিল এবং এই নিয়ে কথা বলা উচিত ছিল। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার প্রক্রিয়া কি হতে পারে সেটা কিন্তু আলোচনাটা করতে হবে। এটা বিএনপিরও করতে হবে, আওয়ামী লীগেরও করতে হবে, বা যেটা আরো দাবি তুলছে সকলে মিলে। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, একটি প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি যে বলছেন যে এই ন্যায্যতা নিয়ে বোধহয় কারো কোনো দ্বিমত নেই। আপনিও যেমনটি বলছিলেন যে গত 5ই জানুয়ারি থেকে বা তার আগে থেকে যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন যে বাংলাদেশের মানুষ চায়, এই বিষয়টি অন্তত টক শোতে সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিকরা, সংবাদ মাধ্যম কর্মীরা দীর্ঘ সময় ধরেই বলে এসেছেন। এই নিয়ে কোনো বিতর্ক নেই। আপনি মনে করেন কিনা যে বর্তমান এই 5ই জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত বিএনপি লাগাতার অবরোধ বা হরতালের নামে আমরা যা দেখছি বা যা চলছে, সেটা যদি বলি যে রাজনৈতিক সহিংসতার কথা, তাতে এই দাবির কিছুটা, আমি প্রশ্নটি শেষ করব, কিছুটা ন্যায্যতা হারাচ্ছে কিনা? আর আমাকে একটু যুদ্ধাপরাধী প্রসঙ্গে কথা বলতেই হচ্ছে। আপনি বলছিলেন যে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস এবং ভিন্ন মত থাকা। সেখান থেকে যদি বলি, জুলফিকার আলী মানিক বোধহয় সম্ভবত সেই আশঙ্কাটি ব্যক্ত করছেন। এই বিশ্বাসে কি কোনো রাজনৈতিক দল আসলে ন্যায্যতা পেতে পারে, যে বিশ্বাস বলে যে এই যুদ্ধাপরাধীরা নিরপরাধ? আপনি বলছেন আপনি কিন্তু ঢালাওভাবে পুরো জাতিকে যুদ্ধাপরাধী বানাতে পারবেন না। আপনি যুদ্ধাপরাধী কোথায় বানানো রাখেন? আপনি যাদেরকে যুদ্ধাপরাধী অভিযুক্ত করছেন, চিহ্নিত করেছেন, তাদের বিচার করতেছেন। আপনি বিচারের নিয়ে আমি কি হচ্ছে না সেই প্রশ্ন আমি তুলব না। এই বিচার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, সেগুলি আমি তুলতে চাই না। কিন্তু আপনি তো যাদেরকে চিহ্নিত করছেন, যাদের বিচার করছেন, তাদেরকে বিচার করছেন, কিন্তু আপনি সবাইকে যুদ্ধাপরাধী বলবেন, সেটা কিন্তু ঠিক না। সবাইকে বলছি না, আপনি যেই সাইদি নিজামী রাজবন্দী যাদের মুক্তি চাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মঞ্চ থেকে, মুক্তি তো চাইতেই পারে, মুক্তি তো সবসময় চাইছে। যত যাদের যে অনুসারী থাকবে তারা চায়, সারা বিশ্বেই চায় এটা। সেটা তো কোনো যুক্তির কথা হলো না যে আপনি তারে বিচার করতেছেন যেভাবে হোক। এখন ধরেন মাওলানা মতিউর রহমান নিজামী, আমি 1% বলি, তিনি পাবনার সাথিয়া 4বার নির্বাচন করেছেন, 2বার হেরেছেন, 2বার জিতেছেন। পাবনাতে তার বিরুদ্ধে যেসব অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, যদি 100 ভাগের 1 ভাগও ঠিক হয়, ওই এলাকায় গিয়ে লোকটি নির্বাচন করতে পারে না। সুতরাং সেইটা সেই দিকে যেতে চাই না। আপনি বলেছেন যে আপনাকে প্রশ্ন করলে আপনি উঠে যাবেন, তারপর আপনি খুব বিপজ্জনক যাচ্ছেন। আমি আর এদিকে কথা আগাতে চাই না। শেষ করুন, আপনি তো ওই জায়গায় নিয়ে আসছেন আমাকে, সেই জন্য আপনাকে শুনতে হবে। আমি এই আলোচনা আজকে সাবজেক্ট ছিল না। যদি 101টি অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়ে থাকে, তাহলে আসলে এর অর্ধেকও প্রমাণ করা যাবে না, এটা আপনি বলছেন? না, আমি সেটা বলছি না। তাহলে আমি বলছি একটি লোকের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, এই অভিযোগের যদি কোনো ভিত্তি থাকে, তাহলে সেই লোকটি ওই এলাকায় গিয়ে ভোট চাইতে পারে না। আপনি সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে খুনি, চোর, ডাকাত, এরকম বিভিন্ন মানুষজন, মানে আমাদের বিভিন্ন রকম বড় বড় অপরাধ বিরুদ্ধে আনা অভিযোগগুলি, আমি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি পড়েছি, কতটি ধর্ষণ করেছে, কত কি করেছে, বিচারাধীন এই বিষয় নিয়ে আমি না, এটা আমি তুলতে চাই না, আপনি তুলেছেন। কারণ আপনি তুলেছেন,
আপনি তুলেছেন, আমি অপরাধীকে নিরপরাধ No, মনে no, no, করি no, no, না। আমরা অপরাধ নিরপরাধ বিচার করার জন্য এখানে বসি নেই। আপনি পলিটিক্যাল সংলাপ থেকে চলে গেছেন অন্য জায়গায়। আদালত সেটা না, নির্ধারণ আপনার করছে। রাজনৈতিক বিশ্বাসে চলে, আমি আদালত সেখানে যেতে নির্ধারণ চাই না। করছে। না, এটা রাজনৈতিক বিশ্বাসের বিষয় না, না। আজকে তো যুদ্ধবাদ ইস্যু ছিল না, আপনি যুদ্ধবাদ ইস্যুতে আলোচনা করতেছেন কেন? জুলফিকার আলী মানিক, আপনি কেন মনে করছেন যে যুদ্ধাপরাধী, আপনার মতো আসলে আরো অনেকেই মনে করছেন, এই টেবিলেই আরো অনেকেই বলেছেন যে যুদ্ধাপরাধীর বিচার ঠেকানো, এবং এই আশঙ্কাটি অনেকেরই ছিল যে বিএনপির আন্দোলনের একটা বড় কারণ 20 দলীয় জোটের, বিশেষ করে এই সহিংসতার কথাও অনেকেই বলছেন। রুহুল আমিন না, গাজীও যুদ্ধবাদের বিশ্বাস বিচার কি করেছেন। ঠেকেছে না ঠেকাইতে পেরেছে? যুদ্ধবাদ চলছে, জি ফাঁসি তো হয়েছে, আরো ফাঁসি হবে, হচ্ছে। কোথায় ঠেকেছে যুদ্ধবাদের বিচার? জি। তো সুতরাং এই ঠেকানোর জন্য আন্দোলন করছে, এই কথা আসছে কেন? অনেকেই যেটা বলছেন যে এই যে আপনি দেখেন যেভাবে মামলাগুলি, এত মামলা দেওয়া হয়েছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে চাই। আপনাদের একজন প্রতিনিধি আছে সাভারের, মিঠুন সরকার, তার বিরুদ্ধে আপনাদের একটা জায়গার মানে পুলিশ জমি দখলে সহায়তা করতেছে, আমি শেষ করি, সেখানে সে আপনাদের এই চ্যানেলেই রিপোর্ট করেছে, এবং তার কারণে তার বিরুদ্ধে একজন মহিলা দিয়া একটা মামলা দিয়ে তাকে হেনস্থ করা হচ্ছে, মিঠুন সরকারকে। তো আপনি কিভাবে দেখবেন এগুলি? আপনি নিশ্চয়ই এটাও শুনেছেন যে গত কিছুদিন ধরে এমন অনেকেই বলছেন যে এই যে রাজনৈতিক সহিংসতা ব্যাপক, এটার একটা বড় কারণ এরকম হয়ে থাকতে পারে যে এই আন্দোলনটির নিয়ন্ত্রণও আসলে জামাত শিবির নিয়ে নিয়েছে, কারণ জামাত শিবিরের জন্য দেওয়ালে পিঠ থেকে গেছে, এবং তাদের একটা বড় কারণ এটা যে আসলে এটাই হয়তো শেষ সুযোগ যে কোনোভাবে যুদ্ধাপরাধের বিচার ঠেকানোর। রুহুল আমিন গাজী এই প্রশ্ন তুলেছেন যে এই আন্দোলনের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের সম্পর্ক কি? দেখেন, গাজী ভাই তো বয়সে বড়, উনি সাংবাদিকতা পেশায় আছেন বটে, দীর্ঘদিন ধরে আমার চেয়ে বেশি সাংবাদিক হিসেবেই পরিচয় আমাদের নেতাও বটে। টক শোতে আসেন, সাংবাদিক ইউনিয়নের নেতা। এক আলোচনা থেকে আরেক আলোচনা চলে যেতেছেন। আমি এই আলোচনার মধ্যে যোগদান করতে গাজী চাই না। ভাইয়ের কথা হচ্ছে, আমি যতটুকু বুঝি আমরা, তিনি জামাতের রাজনীতি যেই ভাষায় কথা বলে তিনি একই ভাষায় না, আমি সেই ভাষায় কথা বলিনি মানিক। নো, আমি সেই ভাষায় কথা বলিনি। উনার Don't say like this যে thing. বক্তব্য, No, 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 আমি সেই ভাষায় কথা বলি না। আমি কিভাবে কথা বলছি এটা আমি বলছি। আপনি কেন বলবেন যে আমি জামাত শিবিরের ভাষায়? আপনি বলেছেন যে ভাষায় জুলফিকার আলী মানিক কথা বলেছেন। আমি জামাত শিবিরের ভাষায় কথা বলি নাই, আমি আমার ভাষায় কথা বলেছি। আপনি আমার না, 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 ভাষা কার ভাষা no, 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 ডিফাইন no, করার no, চেষ্টা no, করেছেন। না, না, আপনি আইডেন্টিফাই করে করবেন যে আমি জামাত শিবিরের কথা বলছি। আপনি আমাকে আপনি আমার ভাষা ডিফাইন করার চেষ্টা করেছেন, আমি কার ভাষায় আপনি কথা যে বলবো বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমি আপনার বলেছি। বক্তব্যটা যে এই বক্তব্যগুলো আছে, আপনার যেমন আমার বক্তব্য জামাতের বক্তব্য না, জামাতের বক্তব্য অন্য। আপনি জামাতের বক্তব্য আরো অনেক বেশি। আপনি জামাতের না, না, জামাতের বক্তব্য আরো বেশি। না, জামাতের বক্তব্য আমার নয়। চেষ্টা করছেন। আপনি যদি জামাতের যুদ্ধবাদী হিসেবে দেখেন, তাহলে আমি আলোচনা অংশগ্রহণ করব না, চেষ্টা please। করছেন। প্লিজ, আমি আলোচনা অংশগ্রহণ করবো না। যদি আপনি এই ইস্যুতে আজকে এজেন্ডা থাকেন, এই ইস্যুতে আমি থাকবো না, কারণ এই এজেন্ডার আলোচনা করতে চাই না, আমি কোনোদিনই চাইবো না। আপনি বক্তব্য রেখেছেন, এখন না, 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 জুলফিকার আলী বক্তব্য মানিকের রেখেছেন, আপনি তো এই বক্তব্য ইস্যুতে আনতেছেন, আমি আর পার্টিসিপেট করবো না আপনার এখানে। আপনি না, এই ইস্যুতে জুলফিকার করবো আলী না। মানিকের বক্তব্য No, 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 আমি আপনি ভেরি মাচ পার্টিদের হয়ে আপনি কোশ্চেন করেছেন এইটা। আপনি ইচ্ছা করে আপনি ইচ্ছা করে আপনার কারণে অনেক এখানে আসে না নবনীতা, আপনি জানেন, আপনি ইচ্ছা করে এই জিনিসটা আমার উপরে নিয়ে আসছেন। হোয়াট ইজ দিস? আজকাল যুদ্ধবাদী ইস্যু আসলো কেন? আপনি আরো করে জামাতের ভাষায় আমি কথা বলছি, কেউ এইভাবে আমার কথা বলে নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ছাত্রলীগ গাজী ভাই, করেছি। আপনি কোথায়, আপনি কবে কোথায় ছাত্রলীগ করেছেন? না, না, আপনার কাছে পরিচয় দেব না, আমার আপনাকে দেব না, সেটা দেশের মানুষ দেব না। না, 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 এটা যারা করেছে তারা জানে, আমার এলাকার লোক জানে, যারা সেটা কোথায়? না, না, এটা আপনার কাছে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। রুহুল আমিন গাজী, আপনি কিন্তু আরেকজনের বক্তব্য শোনার No, 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 ধৈর্যটুকু no, 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 দেখাচ্ছেন no, না। no, আপনি আমার বক্তব্যের মাঝখানে না, না, ইন্টারাপ্ট you have করেছেন। no right to, মানে আপনি আমরা আইডেন্টি নিয়ে কোশ্চেন তুলছেন। না, না, আপনি একটি তথ্য দিচ্ছেন, No, 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 সেই তথ্য আপনি- সত্য জানতে চাই। না, না, এইভাবে আমি SQB তথ্য দিয়েছেন, না, না, আমি তো জানতে চাই নাই, আপনি সাংবাদিকদের নিয়ে আপনি আপনার সাংবাদিক জানতে চাইনি তো। একটা জিনিস আমি বলি, না, না, আপনি আমি ব্যক্তিগত আপনার প্রশ্ন বক্তব্যের করবেন। মাঝখানে একটি কথা বলতে চেয়েছি, আপনি বলেছেন আমার বক্তব্যের মাঝখানে কথা বলবেন বলবেন না, না। আপনি কেন আমার বক্তব্যের মাঝখানে কথা বলছেন? জামাত শিবিরের কথা বলছেন। আপনি কেন আমার বক্তব্যের মাঝখানে কথা বলছেন? বলছে এই কারণে কেন? আপনি সরাসরি একুশ করতেছেন। আপনি কেন আমাকে বলেছেন আমি প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলি? আপনি জামাতের ভাষায় কথা বলেন, সেটা আমার বলার রাইট আছে। গাজী ভাই, একটা রেসপেক্ট রেখে কথা বিরতি বলবেন। ৭১ জার্নালে দর্শক, আশা করি অনেকে না থাকলেও আপনারা থাকবেন আমার সঙ্গে। তাহলে দর্শক, আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। দুঃখজনকভাবে রুহুল আমিন গাজী আমাদের
সিনিয়র সাংবাদিক, তিনি চলে গেছেন একাত্তর জার্নাল থেকে, এবং আপনারা শুনেছেনই যে একাত্তর জার্নালে বিরতি নেওয়ার আগেই তিনি বলেছেন যে যুদ্ধাপরাধ প্রসঙ্গে, যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে কথা ওঠায় তিনি বিরক্ত হয়েছেন, তিনি ক্ষুব্ধ হয়েছেন, এবং তিনি মনে করেন না যে আজকের কোনো ইস্যু হতে পারে যুদ্ধাপরাধের বিচার। যিনি এই প্রসঙ্গ তুলেছিলেন জুলফিকার আলী মানিক, প্রসঙ্গ তোলাতেই মানে এতটা রেগে গেলেন আমাদের আরেক অতিথি, কাজে তিনি চলে গেছেন। আমি জুলফিকার আলী মানিক, আপনার জবাবটা শুনবার কোনো সুযোগ হয়নি আমাদের বিরতির আগে। কেন আপনি মনে করছেন যুদ্ধাপরাধের বিচারও এই যে চলমান আন্দোলন বিএনপির, তার পেছনে একটি কারণ? আপনি বলছিলেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, খালেদা জিয়ার পুত্রের বিরুদ্ধে মামলা এবং যুদ্ধাপরাধের বিচার ঠেকানো, এই মামলাগুলো একটি ভূমিকা রাখছে এই লাগাতার আন্দোলনের, এবং যে প্রেক্ষিতে আপনাকে রুহুল আমিন গাজী বলছিলেন যে প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলছেন, এবং আসলেই বলছেন প্রধানমন্ত্রী, আমিও আপনাকে বলেছিলাম। দেখুন, আচ্ছা, প্রথমে আমি একটু ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করি এই জন্য যে এটা আসলে খুবই দৃষ্টিকটু এবং খুবই একটি অনাকাঙ্ক্ষিত ব্যাপার যে একজন অতিথি চলে যাবেন। এখন উনি যুদ্ধাপরাধ ইস্যুটা তো আসলে আমি তুলেছি, এটা যদিও মানে আলোচনা আমি তোলার পরে উনি আপনাকে অনেকগুলো অভিযোগ করে গেছেন, আমি দুঃখিত, কিন্তু প্রসঙ্গটা আমি কেন তুলেছি আমি বলি। আমি দুঃখিত, আমি একটু যদি সোহেল মামুনকে একটু পরিচয় করিয়ে দিই, দর্শক দেখতে পাচ্ছেন তাকে, তিনি ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার, তিনি এসেছিলেন বারিধারা স্টুডিওতে আলাপ করতে। এখন যেটা শীর্ষ সংবাদ ছিল যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে, সেই প্রসঙ্গে আমরা আসব। মামুন, আপনার কাছে ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। তো এখন প্রসঙ্গটি আমি তুলেছি, এখন মনে করেন যে রাজনীতি নিয়ে তো এক একজনের এক এক রকমের বিশ্লেষণ হবে। সো সেটা গাজী ভাই হোক, যেই হোক, ওনাদের একটি বিশ্লেষণ, আমার নিজস্ব একটি বিশ্লেষণ আছে। এখন আমাদের তো এখানে পরমত সহিষ্ণুতার একটি ব্যাপার আছে, অন্যের মতের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন। এখন মনে করেন যে ভিন্ন মত থাকবে, কিন্তু সেই মতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এখন মনে করেন আমার মত উনি পছন্দ করতে না পারেন, কিন্তু যুদ্ধাপরাধ ইস্যুটি আলোচিত হতে পারবে না, বা আমি বলতে পারবো না, আলোচনা তুলতে পারবো না, মানে তাইলে আমারই এখানে আসার কি কারণ, আমি যদি আমার মতটুকু বলতে না পারি। তো যাই হোক, সব মিলিয়ে জিনিসটা একটু হলো, বাট আমি আমার জিনিসটা বলি যে কেন আমার মনে হচ্ছে যে যুদ্ধাপরাধ ইস্যুটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণটি হচ্ছে, দেখেন 2009 সালে এই যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম টার্মে আসলেন, উনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাপরাধের ইস্যুটা সামনে আনলেন, ট্রাইব্যুনাল গঠন করলেন, প্রয়োজনীয় আইন সংশোধন করলেন, বিচার প্রক্রিয়া শুরু হলো। এই বিচারটাই কিন্তু সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠল। বিএনপি আজকে যদিও তারা বলে যে তারা বিচার চায়, তবে এই হতে হবে, সেটা তাদের মতো, কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি তো এই বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই ট্রাইব্যুনাল বন্ধ করতে বলেছিল অবিলম্বে। সেই বিএনপির সাথে কি আছে? জামাত আছে। জামাত হচ্ছে গিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি, এবং যার দলে হচ্ছে, যার বিরুদ্ধে দলগতভাবেই যুদ্ধাপরাধের বিস্তর অভিযোগ রয়েছে। নেতাদের অনেকেই ট্রাইব্যুনালে তাদের ব্যক্তিগত যুদ্ধাপরাধের জন্য অলরেডি তারা রায় পেয়েছেন, সাজার। অ্যাপিলেটে অনেকগুলি পেন্ডিং আছে, তাদের একজন নেতা অলরেডি সাজা ভোগ করেছেন, আরেকজনের মৃত্যুদণ্ড বহাল হয়েছে আপিলেটে, সুপ্রিম কোর্টে এখন হচ্ছে রায় প্রকাশের বাকি। এইরকম একটি পরিস্থিতিতে কিন্তু শুরু থেকেই আপনি দেখবেন যে জামাত ব্যাপকভাবে তারা সন্ত্রাস করেছে। 2012-13 সালে এই বিচার ঠেকাতে হবে যে কোনো মূল্যে, তারা মনে করে তাদের অস্তিত্বের ব্যাপার। বিএনপি তাদের জোটে রয়েছে, তারা একটি সুবিধাজনক অবস্থান নিয়েছে যে তারা জামাতের বিচার ইস্যুতে কিছু বলবে না, কিন্তু বিচার নিয়ে তাদের দলীয় অবস্থান, তাদের একজন নেতা এটাতে অভিযুক্ত বলবেন। এখন ঘটনা হচ্ছে যে তাদের মূল টার্গেটটা কি ছিল? যদি এই সরকারকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এই বিচারটাকে ঠেকিয়ে দেওয়া যাবে, এইটাই তো। এখন সরকারটা কন্টিনিউ করছে একটি 5 জানুয়ারি নির্বাচনের পরে। নির্বাচনটি বৈধ, লিগালি বৈধ, কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে নির্বাচনটি মোটেই সুন্দর নয়। এটি অংশগ্রহণমূলক হয়নি, যেহেতু বিএনপি এই নির্বাচনে নিজে বয়কট করে অংশ নেয়নি। কিন্তু তাতে কি হয়েছে? সরকার অব্যাহত রয়েছে, এবং অব্যাহত থাকে, বিচার অব্যাহত রয়েছে। বিচার যদি অব্যাহত থাকে, তাদের শীর্ষ নেতারা যদি এই প্রশ্নটি তুলছিলেন যে তাহলে ঠেকানো গেল কোথায়, মানে ঠেকানো যাবে কি করে? বিচারিক প্রক্রিয়া এখন ঘটনা হচ্ছে এই সরকার যদি 19 সাল পর্যন্ত চলে, এই বিচার প্রক্রিয়াটি তো আপনার চলবে, এটাকে আপনি থামানোর কোনো সুযোগ নেই। তাদের ইয়েটা কি ছিল? গত যেই 5 জানুয়ারি নির্বাচন হয়েছে তার আগে বা সেই নির্বাচনকে ঘিরে যদি এই সরকারকে সরিয়ে দেওয়া যায়, তাইলে কি হবে? বিচারটাকে ঠেকিয়ে দেওয়া যায়। সো এখনো টার্গেটটি সেটাই, এই সরকারকে সরিয়ে দিয়ে বিচারটাকে ঠেকাতে হবে। কারণ বিচারগুলো যদি হয়ে যায়, আপনি দেখেন কি হবে। যদি মনে করেন যে বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, তার পুত্রের বিরুদ্ধে যেগুলো আছে, সেগুলিতে যদি তাদের সাজা হয়, তাদের রাজনীতির ভবিষ্যৎটা কি?
জামাতের যে নেতাদের, তাদের যদি সাজা হয়ে যায়, তাদের রাজনীতির ভবিষ্যৎটা কি? 19 পর্যন্ত অপেক্ষা করে তো রাজনীতির কোনো ভবিষ্যৎ থাকছে না। তার চেয়ে কামড়টা তাকে এখন দিতে হবে। আমি যে লজিকটাতে আসতে মানে রুহুল আমিন গাজীর যে প্রশ্নটি আমার কাছে মনে হচ্ছিল যে বিচারিক প্রক্রিয়া চলছে, এখন অ্যাপেলেট ডিভিশনে আছে, কোনোটি মানে রায় প্রকাশের অপেক্ষায় আছে, কোনোটি কার্যকর হওয়ার অপেক্ষা আছে, এরকম তো অনেকগুলো হাই প্রোফাইল মামলা আছে। তো ধরে নিলাম 2017 সালে একটা নতুন সরকারি এলো, তাতেই বা 2016তেই এলো, বা কেউ আরো আগেও স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাতে কি মানে বিচারিক প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়া যাবে কি? এই প্রশ্নটা তিনি তুলছিলেন। ঘটনা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতির একটি কালচার রয়েছে। আপনি যদি হরতাল ডাকেন, আপনি যদি অবরোধ ডাকেন, এই উছিলায় মামলার যিনি আসামি তিনি কোর্টে হাজির হবেন না, একটু সময় নেবেন। এই উছিলায় তার আইনজীবীরা কোর্টে যেতে পারবেন না বলে ওনারা মামলা পেছাবেন। আপনি দেখেন যে বেগম জিয়া উনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, উনি নানান অজুহাতে কয়েক ডজন বার সেই মামলায় হাজিরা দিতে যাননি, তিনি সময় নিচ্ছেন। এই যে যুদ্ধাপরাধীর মামলা, আপনি যদি তার লয়াররা যারা অ্যাকিউজ, তাদের লয়াররা বলেন আমি হরতালের জন্য আসতে পারছি না, অবরোধের জন্য পারছি না, আপনার তো মামলা ঝুলে যাচ্ছে। তো এই যে ঝুলিয়ে দেয়া, এই যে এটাকে কালক্ষেপণ করা এবং বিচারটা হতে না দেয়া, এটা কিন্তু একটি রাজনৈতিক কৌশলের অংশ হতেই পারে যে আমি অনবরত হরতাল অবরোধ দিয়ে রাখলাম, আমি এই বিচার সোহেল মামুন আপনি কি যুক্ত হবেন আমাদের সঙ্গে এই আলোচনায়? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, আবার উল্টো দিক থেকে জুলফিকার আলী মানিক যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা তো রয়েছে, কিন্তু উল্টো দিক থেকে তো এই অভিযোগ আছে 5ই জানুয়ারি নির্বাচনের আগেই আমরা জানি যে একটি অভিযোগ এসেছিল যে 5ই জানুয়ারির একটা নির্বাচনও আওয়ামী লীগ গিলিয়ে দিল জাতিকে, যুদ্ধাপরাধের বিচার করছি এই টোপটিকে সামনে রেখে। এবং এখন যখন বিএনপি বলছে যে তারা লাগাতার আন্দোলনে আছে, মানে তাদের অংশগ্রহণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে, তখন অনেকেই বলছেন যে আন্দোলন আসলে হয়তো জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে, এবং অনেকেই বলছেন যে যুদ্ধাপরাধের বিচার ঠেকাতেই হয়তো এই সময়ে হঠাৎ করে এরকম লাগাতার আন্দোলন। তো দুদিক থেকেই তো আছে, মানে যুদ্ধাপরাধের বিচার বিষয়টি আবার 5ই জানুয়ারিকে নির্বাচনকে হালাল করতে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগও তো রয়েছে। এখানে আসলে যে বিষয়টা মনে হয় যে বিএনপি অনেকদিন ক্ষমতার বাইরে আছে, তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চায়। তো সেই ক্ষমতার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত আছে। একটা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার এবং তাদের যেই পারিবারিক যেই রাজনীতি, তাদের তারেক রহমান উনি দেশের বাইরে আছেন, দেশে আসতে পারছেন না। তো এইসব বিষয় মিলিয়ে মানে বিএনপি বা 20 দল চাচ্ছে যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে, তাদের আসলে মানে ক্ষমতায় যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প তারা চিন্তা করতে পারছে না। সেক্ষেত্রে যুদ্ধাপরাধীদের ইস্যুটা আছে, পারিবারিক রাজনীতির ইস্যু আছে। তো এই বিষয়গুলোকে একত্রিত করে তারা আসলে মানে এমন একটা মানে ডেসপারেট আন্দোলনের দিকে আসলে চলে গেছে, যাতে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে পারে। দেখুন যে আবার মানে আপনার নিশ্চয়ই মনে আছে 5ই জানুয়ারি নির্বাচনের আগেও হঠাৎ করে সরকার বলেছিল যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটিও করে ফেলবে। মাঝে এই 5ই জানুয়ারির কিছুদিন আগেও মানে সম্ভবত 2014 ডিসেম্বরের দিকেও একবার এই কথা উঠলো যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যে কোনো সময়। এখন দেশে যখন চলমান এই মানে সরকার পতনের আন্দোলন করছে বিএনপি এবং তারা একটি জাতীয় নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তখন মন্ত্রিসভার বৈঠকে আবারও এই ঘোষণা এলো যে ঢাকা সিটিতে দ্রুত নির্বাচন দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এটি সংবাদ মাধ্যমের খবর। এই যে মানে ঢাকা সিটি নির্বাচনের আসলে বিষয়টা কি, মানে এটা হচ্ছে করে হচ্ছে না কেন, অনেকগুলো আইনি জটিলতা পার হয়েছে, সেগুলো যদি দর্শকদের এবং আমাদের একটু মনে করিয়ে দেন। আর সরকারের জন্য এটা একরকমের ট্রাম্প কার্ডের মতো কিনা, মানে যে কোনো একটা টালমাটাল পরিস্থিতিতেই তারা এই করে ফেললাম নির্বাচন, এই অভ্যাস পেয়ে বসছে কিনা তাদের। আসলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার যে বাধা, সেটা হচ্ছে একটা আইনি জটিলতা, যে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা রয়েছে। সেক্ষেত্রে সরকারের এক প্রজ্ঞাপন মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা নির্ধারণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করলেই নির্বাচন কমিশন নির্বাচন দিতে পারবে। তার আগে সেখানে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রজ্ঞাপন জারি করতে হবে। এখন এর আগেও প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কেন হচ্ছে না, নাগরিকদের সেবার সমস্যা হচ্ছে। কিন্তু এর পরবর্তীতে আমরা যখন রিপোর্টার হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছি, তখন তিনি মানে এই ব্যাপারে খুব বেশি রেসপন্স করেছেন এরকম না। প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সেই ধরনের
কিন্তু প্রস্তুতি আমরা দেখি নাই। মানে ক্যাবিনেট বৈঠকে এটা নিয়ে কথা হচ্ছে, সাথে সাথে সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো নড়াচড়া হচ্ছে আসলে না। নড়াচড়া হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে তারা মানে এই মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে প্রধানমন্ত্রী বলছেন নির্বাচনের বিষয়ে। তো আজকের ক্যাবিনেট মিটিংয়ে যেটা সংবাদ মাধ্যমে এসেছে যে উনি একজন প্রার্থীর ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন। হ্যাঁ, তো আসলে মানে একই সংবাদ মাধ্যমে দেখলাম যে সেই প্রার্থীর সঙ্গে সাংবাদিকরা, না, আমার কাছে আছে খবরটি, নতুনবার্তা.com সেই অনলাইন সংবাদপত্রটি লিখছে যে সেই মন্ত্রিসভার বৈঠকে জুলফিকার আলী মানিক জানেন কিনা, মন্ত্রিসভার বৈঠকে নাকি প্রধানমন্ত্রী বলেছেন যে উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী ঠিক করাই আছে, আনিসুল হক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী আমি দিচ্ছি, মানে ওটা উনি দিবেন, এখনো ভাবছেন, সেটাই বোধহয় লিখতে চাইছে। আমরা যদি বিজিএমএ এর সাবেক সভাপতি আনিসুল হকের কথাই নিশ্চয়ই হচ্ছে, আমরা যদি আনিসুল হককে কোনোভাবে টেলিফোনে ধরতে পারি, নিশ্চয়ই তার কাছ থেকেও একটু কথা শোনা যেত। জি বলুন সোহেল মাহমুদ। হ্যাঁ, ওনার কথাটা শুনতে পারলে খুব ভালো হতো যে উনি জানেন কিনা, অন্তত উনি জানেন কিনা, প্রাইম মিনিস্টার তো উনি একদম রাষ্ট্রের প্রধান নির্বাহী, হ্যাঁ, উনি যেই এবং একটা দলের প্রধান, উনি সিদ্ধান্ত দিবেন। উনি যেহেতু বলছেন যে তাকে প্রার্থী করা হচ্ছে, এটা উনি অনেক মানে সিদ্ধান্ত নিয়েই বলছেন। হ্যাঁ, সেক্ষেত্রে এটা আনিসুল হক সাহেব উনি বলতে পারবেন যে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে কতটা কথা হয়েছে। তবে একটা নিউজ এজেন্সিতে আমি দেখেছি যে ওনার সঙ্গে ওরকম প্রাইম মিনিস্টারের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি, বাট অন্য মাধ্যমে কথা হয়েছে। তো কি কি জটিলতায় আটকে ছিল এবং এখনো সেই সীমানা নির্ধারণী জটিলতা আছে কিনা, উত্তর দক্ষিণ ভাগ করে কি লাভ হলো, এগুলো নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। কিন্তু তার আগে জুলফিকার আলী মানিক, যে সরকার এটাকে একরকমের আসলে ব্যবহার করছে কিনা, এই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটিকে একটি কৌশলের অংশ হিসেবে, সেটি মনে করবার কারণ, মানে আমার সন্দেহটির যৌক্তিক কারণ আছে বলে মনে করছেন কিনা? যে কারণ এর একটা বড় দিক হচ্ছে কি, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে যে 5ই জানুয়ারি জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি 20 দলীয় জোট তারা অংশ নিয়েছিল এবং 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ীও হয়েছিল বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনের কিছুদিন আগে। তো সেক্ষেত্রে এই নির্বাচনটিতে আবারও একটা নতুন আলোচনা এখন শুরু হবে কিনা যে নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, এসব দিক থেকে একটা কৌশলের অংশ হতে পারে কিনা? না, দেখেন যে একটা হচ্ছে যে কৌশলের অংশ হতেই পারে, আপনি সেভাবে বিশ্লেষণ করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। কারণ এর আগেও আমার যতটুকু মনে পড়ে ডিসেম্বর মাসে ক্যাবিনেটে কিন্তু একই রকম একটি আলচনা উঠে এসেছিল, তখন হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে আমরা হেডলাইন করেছিলাম হতে পারে কিনা, ইলেকশন কমিশনের সাথে সবাই আবার যোগাযোগ শুরু করলো, কিন্তু আলটিমেটলি আবার দেখা গেল জিনিসটা আগাচ্ছে না। এখন কিন্তু আবার ইস্যুটা আসছে। তো এখন জিনিসটা হতেই পারে যে আপনি ভাবেন যে একটি ইলেকশনের এনভায়রনমেন্ট যদি চলে আসে তাহলে কি হবে। এক্ষেত্রে আমি আসলে একটু যুক্ত করতে চাই, একটু মাঝখানে ঢুকলাম যে এর আগে যখন প্রধানমন্ত্রী বলেছিলেন তখন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তখন তাদের এই ইলেকশন করার ক্ষেত্রে বাজেট সহ কিছু প্রস্তুতির ব্যাপার থাকে, সেই ধরনের কোনো প্রস্তুতিই ছিল না। পরবর্তীতে খুব মানে 2 মাস বা 2.5 মাস আগে নির্বাচন কমিশন থেকে কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে বাজেট চাওয়া হয়েছিল গভর্নমেন্টের কাছে। তখন কি পেল বাজেট? হ্যাঁ, এরপরে গভর্নমেন্ট বাজেট এনশিওর করেছে। এর কিন্তু 2 মাস পরেই প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন। সেক্ষেত্রে মানে কৌশল আসলে দুদিক থেকে হতে পারে, যে বিএনপিকে নির্বাচনে আসলেও হয়তোবা একরকম কৌশল হতে পারে, আর যদি নাও আসে বিএনপি নির্বাচনে, হ্যাঁ, সেটাও হয়তো আরেক রকম কৌশল হতে পারে। কারণ এর আগের প্রত্যেকটা নির্বাচনে কিন্তু সরকার দল হেরেছে। সেক্ষেত্রে এই ইয়েতেও বিএনপিকে ছাড়াই নির্বাচন করার একটা কৌশল হতে পারে। আবার আলোচনাটা মানে এমন একটা লাগাতার মানে ডেডলাইন দেওয়া আন্দোলনের মধ্যে আসলে এক দফার দাবির মধ্যে বিএনপি আসবেই বাকি করে, সেই যে দিক থেকে বলছেন। হ্যাঁ, বিএনপি একদিক থেকে তো আসার সুযোগ নাই, কিন্তু আবার তাদের একটা আছে যে ঢাকা কিন্তু তারা আন্দোলন করে তেমন কোনো পরিবর্তন আনতে পারেন নাই, ঢাকা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আছে। তো এই ঢাকাকে তারা যদি আন্দোলনের ইয়াতে মানে অচল করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে তারা হয়তো রাজনীতির দিক থেকে আগাই থাকবেন, সেই হিসাবে তারা নির্বাচনে আসতেও পারে। আবার যদি নির্বাচনে যদি নাও আসে, সেক্ষেত্রেও তো মানে নির্বাচন হয়েও যেতে পারে। মানে যদি বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচনে না আসে তাহলে কি হবে? সরকার সমর্থিত প্রার্থীর জয়টা নিশ্চিত হয়ে যাবে। অলমোস্ট হচ্ছে গিয়ে ওই যে যেটা হয়েছে যে আপনার বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে কি হয়েছে, আওয়ামী লীগের জন্য বিজয়টা নিশ্চিত হয়ে গেছে। সো একই ঘটনা এখানেও ঘটবে সিটি কর্পোরেশনে, যে সরকার সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে যদি বিএনপি সমর্থিত প্রার্থী না দেয়া হয়। এখন মনে করি যে বিএনপি এই ইলেকশনে আসলে কতটুকু আসবে না আসবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তাদের এখন মূল জায়গাটি হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচন এবং এই সরকার সরে গিয়ে তাদের
নির্বাচন দিতে হবে। সো আমার মনে হয় না যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে বিএনপি ইন্টারেস্ট আছে, বরং আমার যতটুকু মনে পড়ে ডিসেম্বরে যখন একবার ক্যাবিনেটে এই নির্বাচন নিয়ে আলাপ হলো যে ঢাকা সিটি কর্পোরেশন, তখন কিন্তু বিএনপি কিন্তু তার প্রতিক্রিয়ায় বলেছিল যে এটা হচ্ছে আসলে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা নির্বাচন ইয়ে করে একটা কৌশল নিচ্ছে সরকার তাদের আন্দোলন, তাদের ভাষায় তাদের আন্দোলনকে ইয়ে করার জন্য। সো সেই রকম জিনিসটা একটি রাজনীতির কৌশল হতে পারে। কিন্তু সরকার এর ক্ষেত্রে জিনিসটা কিন্তু এর আগের নির্বাচনের ক্ষেত্রে মানে যখন 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তার আগেও কিন্তু মানে নিশ্চিত করে মানে অনেক দোলাচল ছিল যে বিএনপি আসলে নির্বাচনে আসবে কিনা সেই সিটি কর্পোরেশন না, আমিও নির্বাচনে। সেই কৌশলটির কথা বলছি যেটা জুলফিকার আলী মানিক বলছেন যে এর আগেও বিএনপি অভিযোগ করেছিল যে আসলে টপ অফ দ্য টাউনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা কিনা, যে এখন তার মানে যদি সত্যি সত্যি ডিসিসি নির্বাচন হয় তাহলে একটা এরপরে দীর্ঘ সময় আলোচনা হবে যে আওয়ামী লীগের প্রার্থী ঠিক তাহলে বিএনপির প্রার্থীকে বিএনপি নির্বাচন করছে কি করছে না, মানে বিএনপির আন্দোলন থেকে সেই আলোচনাটা পুরোটা হচ্ছে অন্য জায়গায় চলে যাবে, নির্বাচনমুখী, এবং মানুষ ডেফিনেটলি যে আপনি যদি ভোট হয় সেখানে, তবে হ্যাঁ যদি আপনার ভোটে প্রতিদ্বন্দ্বিতার সুযোগটা কমে যায়, মানে এখন এই যে যারা বিরোধী পক্ষ তারা যদি প্রার্থী না দেয় এবং কেউ যদি একা জিতে আসে তাহলে কিন্তু বিষয়টা একই রকমই হচ্ছে। তা এখন ঘটনা হচ্ছে যেটাই হোক একটি নির্বাচিত একজন মেয়র এবং নির্বাচিত কাউন্সিলর যে কত দরকার, এটা নাগরিকরা যারা এই কাউন্সিলর বা মেয়রের অফিস থেকে নানান কাজে যেতে হয়, সহযোগিতা নিতে হয়, তারা কিন্তু এটার ভুক্তভোগী। সেই জায়গাগুলিকে কিন্তু নিশ্চিত করতে হবে। আর সিটি কর্পোরেশন নিয়ে প্রচুর এই যে মানে এটা যে নিয়মিতভাবে হবার একটি ব্যাপার আছে, এটা 4 বছর 5 বছর মেয়াদ শেষ হলে সেই জায়গাটাই কিন্তু আপনি দেখেন যে বিএনপির যিনি মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, যদিও এটা দলীয় নির্বাচন না বাট সব দলই প্রার্থী দেয়, উনি 9 বছর ছিলেন, উনি মূল টার্মের দ্বিগুণেরও বেশি সময় তিনি মেয়র থাকলেন, তো ইলেকশনে গেল না। তো এখন ঘটনা হচ্ছে এইগুলি করে করেই তো জিনিসগুলিকে ইয়ে করা ফেলা হচ্ছে, রাইট? সো জিনিসগুলিকে একটা সিস্টেমে আনতে হবে, যে কারণে এই যে আজকে আমরা যতই সংলাপ বলি, এই যে আপনি জাতীয় নির্বাচন রিলেটেড বা আজকে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংলাপগুলো কি নিয়ে হতে হবে, আমার একটি স্বাধীন ইলেকশন কমিশন থাকতে হবে, যেই ইলেকশন কমিশন ইলেকশন রিলেটেড যাবতীয় কার্যক্রম সে স্বাধীন নিরপেক্ষভাবে নিতে পারবে, সময় মতো সেগুলি করবে, সরকার তাকে সব হেল্প করবে। যদি এমন হয় যে আমি বিএনপির মেয়র 9 বছর ধরে উনি থাকলেন মেয়র একজনই, মানে এটা তো হতে পারে না, রাইট? আপনাকে মেয়াদ শেষে একটা ইলেকশন দিয়ে থাকা, তো এই বিষয়গুলো ইলেকশন কমিশন ঠিক করবে যে মেয়াদ শেষ, এখন ইলেকশন হবে, আপনারা কারা কারা ইলেকশনে আসতে চান আসেন, নির্বাচন করেন, জিতেন হারেন, এরপরে শেষ। সো একটি মানে সংলাপ করলে তো হবে না, সংলাপের এজেন্ডাগুলো ঠিক করতে হবে। আমি ইলেকশন কমিশন শক্তিশালী করা, প্রসঙ্গে আপনি বলছিলেন যে সবকিছু একটা নিয়মের মধ্যে হতে হবে। মামুন, আপনার কাছে আসবো একটা বিরতির পর জানতে যে ধরুন ঢাকা সিটি কর্পোরেশন দুভাগ হয়ে গেছে, এবারই যদি নির্বাচন হয় শেষ পর্যন্ত 2015 সালেও, তাহলে এবারই প্রথম মানে ঢাকা উত্তর এবং দক্ষিণে নির্বাচন হবে, এবং যেমনটা মানিকও মনে করিয়ে দিচ্ছিলেন নির্দলীয় কিন্তু ভীষণভাবে দলীয় এই নির্বাচন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে একজন প্রার্থীর নামও বলে দিয়েছেন প্রধানমন্ত্রী একদম নিজে পছন্দ করে। কাজেই এই প্রসঙ্গগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, নিয়ম আর নিয়মের বেনিয়ম নিয়ে। দর্শক থাকুন একাত্তর জার্নালে। আবারও ফিরলাম একাত্তর জার্নালে। কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই। আমাদের হাতে আছে ভোরের কাগজ। ভোরের কাগজের মূল ছবি দেশের ছবি নয়, দেশের বাইরের আইএসএ নৃশংসতার ছবি। 21 মিশরীয়কে শিরোচ্ছেদ করলো আইএস জঙ্গিরা, সেই ছবি রয়েছে। এবং কাশিমপুর মহিলা কারাগারে ভিআইপি সেল সংস্কার নিয়ে নানা গুঞ্জন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের মূল খবর ছিল এটি, যদিও খবরটির ভেতরে আমি বাংলাদেশ প্রতিদিনের খবরটির ভেতরে পড়ে দেখছিলাম যে সম্ভবত কারা দিবস বা এরকম একটি কিছু যাচ্ছে, যে কারণে একটা রুটিন পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে হয়ে থাকতে পারে বলে কারা কর্তৃপক্ষ বলছে। দ্রুততম সময়ে ডিসিসি নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর, এই নিয়ে আলাপ করছিলাম। সার্টিফিকেট মামলায় কৃষককে হয়রানি নয়, এই খবরগুলো রয়েছে। আমাদের সময় প্রধান খবর, বিরোধী জোট মরিয়া, সরকার আরো কঠোর, নাশকতা চলছে, পরিস্থিতি স্বাভাবিক হয়নি 1 সপ্তাহে। এই সরকারি দলের বিভিন্ন মন্ত্রীদের 1 সপ্তাহ মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলার যে প্রতিশ্রুতি, সেটিকে ধরে আমাদের সময় এই শিরোনামটি করছে। সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় গতকাল অটোরিকশায় অবরোধ সমর্থকদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত শিশু হাফিজুর রহমান, তার ছবিটি ছেপেছে আমাদের সময়। মর্মান্তিক ছবি। এরকম ছবিগুলো দেখলে আমার আসলে মানে আমরা
ফিলিস্তিনের ছবি দেখতাম, সেসব ছবির কথা আমার মনে পড়ে যায়। দ্রুততম সময়ে ডিসিসি নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর, 4 শিশু সহ দগ্ধ 9, রেল ব্রিজে 14 গাড়িতে আগুন, এই খবরগুলো রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ বিল পাস। ঢাকা ট্রিবিউন, মামুন আপনার পত্রিকা, সেই পত্রিকার শিরোনাম মিস্ট্রি ব্লাস্ট অ্যাট মিনিস্টার্স মার্চ। ও শাহজাহান খানের যে গুলশানে শাহজাহান খানের নেতৃত্বে যে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে যে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যে মিছিল যাচ্ছিল, সেখানে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে লিখছে ঢাকা ট্রিবিউন। এবং তাতে বিএনপি সেজ শাহজাহানস প্রোগ্রাম ইন গুলশান ওয়াজ পার্ট অফ আ প্ল্যান টু কিল খালেদা জিয়া। বিএনপি বলছে যে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হিসেবেই গুলশানে শাহজাহান খান এই কর্মসূচি দিয়েছিলেন। এবং এই কেন এটাকে মিস্ট্রি ব্লাস্ট বলছে, এই বিষয়টি আমি পড়তে পারছি না, সেই জায়গাটি আসলে পাচ্ছি না যে কেন মিস্ট্রি আসলে পড়তে হবে, পুরো স্টোরিটা পড়তে হবে, কেন রহস্যময় বিস্ফোরণ বলছে ঢাকা ট্রিবিউন, সেটা এখানে আমি পড়তে পারছি না, অর্ধেক স্টোরি কেটে গেছে। হাসিনা, ওয়াই ডাজ সিভিল সোসাইটি ব্লেম মি ফর দ্য পলিটিক্যাল টার্ময়েল। হাসিনা জিজ্ঞেস করছেন, শেখ হাসিনা জিজ্ঞেস করেছেন যে সুশীল সমাজের প্রতিনিধিরা তাকেই কেন রাজনৈতিক এই অস্থিরতার জন্য দায়ী করছেন। প্রথম আলোর অনলাইন সংস্করণ, ভরসা আন্তর্জাতিক সম্প্রদায়, আছে দুশ্চিন্তাও। এই বিএনপি ও শরিক দলের নেতারা মনে করেন 2013 সালের পর সরকার এই প্রথম বেকায়দায় পড়েছে। আগে বিএনপি একা সংলাপের কথা বললেও এখন দেশি বিদেশি বিভিন্ন মহল, এমনকি জাতিসংঘ আলোচনার কথা বলছে। এই রিপোর্টটি ধরেই আসলে আমি আমার আলাপ শুরু করেছিলাম মানিক, যেখানে 7 জন বিএনপি নেতার সঙ্গে কথা বলে প্রথম আলো এই স্টোরিটি লিখেছে। আমি যদি একটু এই প্রসঙ্গে আলোচনা করে আবারও সিটি কর্পোরেশন প্রসঙ্গে যাই, জুলফিকার আলী মানিক, আমরা নিয়মিতভাবে বিভিন্ন কূটনীতিকরা দেখা করছেন, সেগুলো স্ক্রল যাচ্ছে। আগামীকাল ব্রিটিশ হাই কমিশনার দেখা করবেন, সেটার দেখি স্ক্রল যাচ্ছে আগের দিন থেকে। মানে এই যে আমরা, এটা তো দীর্ঘ সময় ধরেই আমরা আসলে কূটনীতিকদের এই যাতায়াতের উপর আমরা অনেক ভরসা রাখছি, দুতিয়ালির বিষয়টিকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাবে রাজনৈতিক অস্থিরতা কমে আসবে, অস্থিতিশীলতা কমে আসবে, বাংলাদেশ এই পর্যায়ে আর আছে কিনা? মানে প্রথমত হচ্ছে নাগরিক হিসেবে আমি বলি এটা খুব দুঃখজনক যে আমাদের সংকটগুলো কোনো বিদেশি দুতিয়ালির মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হয়, বা ওই দিকে আমরা তাকিয়ে থাকি যে শেষ আশা হিসেবে অনেকেই তাই বিদেশ থেকে কেউ এসে সমাধান করবেন। কেন? আমার দেশ, আমার সমাজ, আমার মানুষ, আমার সমস্যা আমি কেন সমাধান করতে পারবো না? এটা কিন্তু আমাকে নাগরিক হিসেবে খুবই দুঃখিত করে এবং তাড়িত করে। 1 2 নম্বর হচ্ছে, দেখেন 5ই জানুয়ারির ইলেকশনের আগেও কিন্তু আপনি দেখবেন যে এরকম জাতিসংঘের একজন এসেছিলেন তারাঙ্ক, উনি আলোচনা করেছেন, উনি একবার না কয়েকবার এসছেন, রাইট? শেষ পর্যন্ত কিন্তু উনি আসলে মীমাংসা করতে পারেননি। এখন যেহেতু আবার একটি রাজনৈতিক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেহেতু আবার এই জিনিসটা আসছে। এবং মনে করেন সাধারণত আমাদের দেশে যেটা হয়, আমি আপনাকে বলি যে মানে সমস্যাটা 2 জায়গায়। একটা হচ্ছে যে আমাদের দেশে অতীতে সামরিক শাসনকালে তখন তো মানুষের কিছু বলবার অধিকার ছিল না, সংবাদপত্রের ওইভাবে লিখবার অধিকার ছিল না, রাজনীতিবিদদের ওইভাবে রাজনীতি করবার অধিকার ছিল না। সো তাদের এক ধরনের এই যে বিদেশি মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক চাপ, এইটাকে তাদের একটি হাতিয়ার হিসাবে মনে হয়েছে। কিন্তু আমি যখন আবার 91 বা 90-এর স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলাম, কেন আমি আমার সমস্যার সমাধান আমি আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাব যদি আমি দাবি করি যে দেশে আমি গণতান্ত্রিক পরিবেশ এবং পরিস্থিতি ফিরিয়ে এনেছি? কিন্তু দেখেন যে যখনই যে সরকারে থাকে সে হচ্ছে গিয়ে সব ভালো এবং বিদেশি শক্তি আমার সাথে, আর যে বিরোধী দলে থাকবে সে হচ্ছে গিয়ে চায় যে একটি আন্তর্জাতিক শক্তি তাকে সহায়তা করুক। এটা একটা কারণও আছে যে আমাদের দেশে লোকাল প্রেশার কখনো ডিমান্ড মিট করতে আসলে ওইভাবে সরকারকে বাধ্য করতে পারে না, বা বৈদেশিক চাপ পারে।
সো এটা একটা কালচারের ব্যাপার হয়ে বৈদেশিক দাঁড়িয়ে চাপ পারে, তাহলে তারানকো পারলো না কেন? মানে গত এখন 5 হ্যাঁ, বছরের ওইটাই হচ্ছে নির্বাচনের ইন্টারেস্টিং যে আগের বার পারেনি, রাইট? এটাই হচ্ছে একটি ব্যত্যয় ঘটেছে। কারণ আপনি দেখেন যে 2004 সালে যখন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমরা যখন সাংবাদিকরা লিখলাম মানে তখন কিন্তু আপনার প্রিয় প্রসঙ্গ যুদ্ধাপরাধের বিচার যদি definitely, করি, যেহেতু তাহলে আমি- তাদের তো একদম জানা কথা। আমি মানে যেহেতু তো- সাংবাদিক হিসেবে কাজ করি এটা নিয়ে, সো আমার এক্সাম্পলগুলি আমার জায়গা তো থেকে আসবে। প্রকাশ্য চাপ তো ছিল যে বিভিন্ন দেশীয়- খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, দেশ দেশীয় ভাবে তো ছিলই, কিন্তু যখন চাপটা বিদেশিদের কাছ থেকে আসা শুরু করলো, তখন এখানে কিন্তু আসলে একটা গভর্নমেন্টকে মানে ব্যাপার অস্বীকারের আছে, আমি পর্যায় মনে থেকে করি। সরে এসে ড্রাইভে যেতেই হলো জঙ্গিবাদে। সো বিষয়টা এখন ওই জায়গায় এসেছে। কিন্তু এখন দেখেন যে সমস্যা হচ্ছে, আমরা সাধারণত সরকারের সমালোচনা করতেই অভ্যস্ত। এইবারই দেখা গেল গত 6 বছর ধরে আমরা সরকার বিরোধী যারা, তাদেরও সমালোচনা করতে হচ্ছে তাদের রাজনীতি বাদ দিয়ে সহিংস আচরণের জন্য। সো বিদেশি যারা দুতিয়ালি করতে আসছে, তাদেরকেও এবং কিন্তু দুটো ইস্যু নিয়ে এটা কথা বলতে অবশ্যই লক্ষ্য হচ্ছে। করেছেন সোহেল মামুন যে ইউ রাষ্ট্রদূত সম্ভবত এখানকার এখানে আসলে ইউ কমিশনার, তিনি যখন দেখা করলেন মঈন খানের বাসায় বিএনপির কিছু নেতার সঙ্গে, তিনি কিন্তু আবার বলেছিলেন যে জামাতকে ছেড়ে আসার কথা, মানে বিএনপির সঙ্গে জামাতকে আলাদা করবার বিষয়টিও বোধহয় তারা না, বলছেন। এখানে আসলে মেন ব্যাপার যেটা হচ্ছে যে একটা মানে অন্য দেশ কখন চাপ প্রয়োগ করতে পারে, যখন একটা দেশের ভিত্তি দুর্বল হয়। কিন্তু গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশ বিভিন্ন দিক থেকে অনেক আগায় গেছে। এই এগিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের মানে স্বনির্ভরতাটা অনেক বেড়েছে। আবার এই গত মানে কয়েক বছর ধরেই যেটা আগে শোনা যেত, এখন আর শোনা যায় না যে তারা চাপ প্রয়োগ করেন, এরকম নিজের থেকে বলেন না। তারা কিন্তু সবসময় বলেন যে নিজেদের মধ্যেই তোমরা সমস্যাটা সমাধান করো, আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু হয়তোবা 10 বছর আগে কিন্তু তারা ইন্টারফেয়ার করতো, সরাসরি বলতো যে এই প্রবলেমটা এভাবে সলভ করো। কিন্তু এই সাম্প্রতিক সময় কিন্তু তারা বলছে যে তোমাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এটা কিন্তু তারা অন রেকর্ড বলে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও একটা পরিবর্তন এসেছে বলে আপনি মনে করছেন? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপরেও তারা মানে কোন পারপাসে এই সমাধানের ইস্যুটা বলতে পারেন, সেটা হচ্ছে যে তারা হচ্ছে যে ডোনার। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাদের ইনভলভমেন্ট আছে, ডেভেলপমেন্ট কমে আসছে। হ্যাঁ, involvement কমে আমাদের আছে। অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, প্রায় একেবারেই শেষ। আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে এই যে ঢাকাকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে কি লাভ হলো, এটা যদি আরেকবার মনে করিয়ে দেন, মানে হঠাৎ এই ভাগের অর্থটা কি? আসলে এই দুটো ভাগের মেয়র পাবো আমরা এবার। হ্যাঁ, এই দুজন ভাগের মেয়র। এটা আসলে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটা এক রাজনৈতিক টার্ম কার্ড হিসেবে আসলে অনেক দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এক্ষেত্রে আসলে ভাগ করার ক্ষেত্রে নাগরিক সেবা বৃদ্ধির যে কথাটা বলা হয়েছে, এই ব্যাপারে আমি আসলে মানে এই কাজ করতে যেয়ে আমি আসলে একমত হতে পারিনি। কারণ নাগরিকরা সেবা পায় আঞ্চলিক সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে। ঢাকা শহরে 10টা আঞ্চলিক অফিস আছে, নগর ভবনে যে আসলে কাউকে সার্ভিস নিতে হয় না। এখন যেটা ভাগ করার ফলে যেটা হয়েছে, উত্তরে 5টা আঞ্চলিক অফিস হয়েছে, দক্ষিণে ওই একই আঞ্চলিক অফিস থেকেই কিন্তু একইভাবেই সার্ভিস নিচ্ছে। মাঝখান দিয়ে শুধু ইলেকশন মানে ওই এখন 2 জন মেয়র এখানে ইলেকশন করতে পারবেন, এই সুবিধাটা ছাড়া হ্যাঁ এখানে আসলে জনগণের খুব বেশি সুবিধা হয়। আর সীমানা নির্ধারণ নিয়ে যে জটিলতাগুলো ছিল সেগুলো মিটে গেছে, মানে আর কোনো আইনি জটিলতা নেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়ে যেতে এখন? না, সীমানা সংক্রান্ত জটিলতাটা আসলে শেষ হয়ে যায়নি, যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করবে যে হ্যাঁ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন হয়ে গেছে, আমরা এটার আমাদের সীমানা এই বলে একটা প্রজ্ঞাপন জারি করবে, তখন আসলে নির্বাচন কমিশন ইলেকশনের আয়োজন করতে পারবে। তার আগে তাদের ইলেকশন আয়োজন করার সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ সোহেল মামুন আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ জুলফিকার আলী মানিক আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল একই সময়ে আবার ৭১ জার্নাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী আজকের মতো বিদায় নিচ্ছি। থাকুন সবসময় ৭১-এর সঙ্গে।